বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 15ই আগস্ট উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমেই পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করি আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, আমার 3 ভাই, আমার ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট্ট 10 বছরের শিশু ভাই আমার রাসেলকে, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল এবং রোজি জামালকে আমি স্মরণ করি। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরকে আমি স্মরণ করি। একই দিনে রাষ্ট্রপতি, মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে আমি তাদের স্মরণ করছি। আমার মেজ ফুপুর বাড়ি আক্রমণ করে যুবনেতা শেখ ফজলুল হক মনি এবং তার আন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকে নির্মমভাবে হত্যা করে। নির্মম বুলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করা হয়। বাংলাদেশের জনগণের যে সামাজিক উন্নতির পদক্ষেপ বঙ্গবন্ধু নিয়েছিলেন এবং যার সুফল বাংলাদেশের মানুষ পেতে শুরু করেছিল। বাংলাদেশে মাত্র 3 বছর 7 মাস রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এই 3 বছর 7 মাস 3 দিনের মধ্যে বাংলাদেশকে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, যুদ্ধকালীন সময়ে খেতে একটা ফসল ফলেনি, আর যা গোলায় ছিল সব পাকিস্তানি হানাদার বাহিনী জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল। 3 কোটি মানুষ গৃহহারা, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল। 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল। 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল। তারপর মুক্তিযোদ্ধারা অনেকে আহত। পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মাঠঘাট পথ চিনত না। পাকিস্তানি হানাদার বাহিনীর আল বদর, আল শামস রাজাকার বাহিনী গড়ে তোলে। এই জামাত ইসলামের অধিকাংশ নেতারাই এই বাহিনীগুলিতে ছিল। গোলাম আজম থেকে শুরু করে নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা সহ মৌলানা মান্নান, আব্দুল আলিম, মৌলানা সোবহান সহ আরও অনেকের মধ্যে জড়িত ছিল। এবং এরা রাস্তাঘাট পথ দেখিয়ে দেখিয়ে গ্রামের পর গ্রাম নিয়ে যায়। শুধু তাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যা করা, বুদ্ধিজীবীদের হত্যা করা, সব কিছু মূল হোতা কিন্তু এরাই ছিল। জাতির পিতাকে হত্যার একটাই উদ্দেশ্য, মহান মুক্তিযুদ্ধে বাঙালির যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করা। সেই বিজয়কে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাটাকেই ধ্বংস করে দেওয়া। আমি আরিয়ানা বিদেশে ছিলাম, আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু এই একদিনে যখন বাবা মা ভাই সব হারালাম, দেশ হারালাম, বিদেশের মাটিতে আশ্রয় নিয়ে থাকতে হয়েছিল 6 বছর। আর বাংলাদেশের ভিতরে এই সময় প্রতিনিয়ত হত্যা ষড়যন্ত্র চলছিল। এই হত্যা ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধভাবে প্রথমে ক্ষমতায় আসলো মুস্তাক, 3 মাসও টিকতে পারেনি। এরপর আসলো জিয়াউর রহমান, কারণ মুস্তাক জিয়াউর রহমান খুব ঘনিষ্ঠ ছিল, এই চক্রান্তের সঙ্গে সম্পূর্ণ জড়িত ছিল বলে খন্দকার মুস্তাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েই জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান নিয়োগ দিয়েছিল। আর জিয়াউর রহমান সেনাবাহিনী প্রধান হয়েই সে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে ক্ষমতা অবৈধভাবে দখল করে। এবং খুনি যারা আত্মস্বীকৃত, এই কর্নেল ফারুক রশিদ বিবিসিতে ইন্টারভিউ দিয়ে বলেছিল তাদেরকে আবার কে বিচার করবে, তাদেরকে ইনডেমনিটি দিয়েছিল, দায় মুক্তি। আমরা যারা 15ই আগস্ট আপনজন হারিয়েছি, আমরা বাবা মা ভাই কারো বিচার পাবো না, কারো হত্যার বিচার পাবো না।
মামলা করতে পারবো না। 6 বছর পর আমি দেশে ফেরার সুযোগ পেলাম যখন আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করলো। এবং 80 সালে আমি লন্ডনে যে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলাম, কাজ করেছিলাম, আর 81 সালের কাউন্সিলে আমাকে নির্বাচিত করেছিলেন। একরকম জোর করেই আমি দেশে ফিরে আসি। জিয়াউর রহমান অনেক রকম বাধা দিয়েছিল, অনেক উদ্ভট কথা বলেছিল, আমি তালপট্টি বিক্রি করে দিয়ে আসছি, দেশ বিক্রি করে দিয়ে আসছি, অনেক কথা বলেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ সেই দিন আমাকে আপন করে নিয়েছিল। আমার এখনও মনে পড়ে 81 সালে 17ই মে যখন বাংলাদেশের মাটিতে নামলাম, আমি দেখলাম হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ সেখানে। কিন্তু 30শে জুলাই যেদিন বাংলাদেশ ছেড়ে যায়, কামাল জামাল রাসেল, কামাল জামালের নবপরিণত বন্ধুরা সবাই এয়ারপোর্টে ছিল। কিন্তু আমি ফিরে এসে তাদেরকে তো আর দেখলাম না। কিন্তু আমি পেয়েছিলাম বাংলার মানুষকে, আর পেয়েছিলাম সারি সারি কবর। সেই দিন থেকে ঘোষণা দিয়েছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম, এই বাংলার মানুষই আমার পরিবার। যে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়ে সেই 1948 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করেছেন। আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, দেশ শত্রুমুক্ত হয়েছে, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করেছেন। বাংলাদেশের ইতিহাসে প্রবৃদ্ধি 9% তুলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ পর্যন্ত কেউ সেটা পারেনি। এই পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নারী সমাজকে, সেই 14 বছরের শিশু কন্যা থেকে শুরু করে বহু মহিলাদের নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়েছিল তাদের বিনোদনের জন্য। দিনের পর দিন তারা ধর্ষিত হয়, তাদের শরীর ক্ষতবিক্ষত, তাদের যে কি দুরবস্থা ছিল সেটা আপনারা হয়তো এখন কল্পনাও করতে পারবেন না। তো তখন অনেকেরই লেখা আছে, অনেক কিছু খুঁজে দেখতে পারেন। সেইভাবে তাদেরকে নির্যাতন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে যখন মুক্তিযুদ্ধের পর উদ্ধার করা হয়, তাদের চিকিৎসার ব্যবস্থা করেন, দেশ বিদেশ থেকে ডাক্তার নার্স নিয়ে তাদের চিকিৎসা করান। আমার মা নিজে তাদের হাসপাতালে দেখতে যান, তাদেরকে দেখতে যান এবং এদেরকে সুস্থ করে তুলে। অনেক মেয়েদের হয়তো বাবা মা তাদেরকে ঘরে ফেরত নিতে চায়নি। আমার মা আয়োজন করেছিলেন, গণবিবাহ দিয়েছিলেন। প্রত্যেকে নিজের বাড়ি থেকে সেই বিবাহ দেন। এই বিবাহের সময় প্রশ্ন ওঠে বাবার নাম, বাড়ির ঠিকানা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে দিয়েছিলেন আমার মাকে যে বলে দিও তাদের বাবার নাম শেখ মুজিবুর রহমান, বাড়ির ঠিকানা এই ধানমন্ডি 32 নম্বর 677 প্লটের যে বাড়িটি, এই বাড়িটি তাদের ঠিকানা। আমার কিছু গহনাগাটি ছিল, আমি মাকে নিয়ে দিয়েছিলাম যে মা এদেরকে, আমার লকারে রাখা ছিল বলে বেঁচে ছিল, বাসা তো লুট হয়ে গিয়েছিল, আমি সেগুলো তুলে দিয়েছিলাম মায়ের হাতে, তুমি ওদেরকে উপহার দাও। মা নিজেও দিয়েছিলেন যেটুকু ছিল। আমাদের গ্রামের বাড়ি পুড়িয়ে দিয়েছিল, সব আত্মীয় স্বজনের। আমাদের 32 নম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর দখলেই ছিল, সব লুটপাট করেছিল। আমার মা, আমি, জামাল, রেহানা, রাসেল আমাদেরকে গ্রেপ্তার করে ধানমন্ডি বর্তমান 9A, তখন ছিল 18 নম্বর বাড়ি, 18 নম্বরের 26 নম্বর বাড়ি, এখন একটা মাল্টি স্টোরেড বিল্ডিং, তখন ছিল একটা একতলা বাড়ি, আমাদের সেখানে বন্দি করে রেখেছিল। আমি তখন অন্তঃসত্ত্বা ছিলাম। আমার ছেলে জয় কিন্তু ওই বন্দিখানায় তার জন্ম হয়। স্বাধীনতার পরে এই নারীদের পুনর্বাসন করা, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা এবং একটা বাংলাদেশকে একটা রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এবং একটি সংবিধান উপহার দিয়েছিলেন। সেই সংবিধানের ভিত্তিতে 73 সালে একটা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই পার্লামেন্টে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আইন করা হয়।
এবং যুদ্ধাপরাধীদের বিচারও শুরু হয়। যদিও গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, তাছাড়া আরও অনেকেই পাকিস্তানি পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল, তারা বাংলাদেশে বিশ্বাসই করতো না। আজকে বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম, কি অপরাধ করছে ওই বাড়িটা? ওই বাড়িটা তো আব্বা দিয়ে দিয়েছেন সেই নির্যাতিতা নারীদের। ওই বাড়িটা তো জনগণের। আমি রেহানা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম, আমরা তো বাড়িটা ভোগ করিনি, কারণ আমরা জানতাম যেটা জনগণের সম্পত্তি। আমার বাবা বলে গেছেন। আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট গঠন করে ট্রাস্টকে দান করে দিয়েছি। আর এই ট্রাস্টের মাধ্যমে অনেক নির্যাতিতা নারী, শিশু, তারপর শিশুদের শিক্ষা, আমাদের গ্রেনেড হামলায় আহত বা আওয়ামী লীগের অনেক দুষ্ট নেতাকর্মী সবাইকে আমি সাহায্য করতাম। একটা আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগকে নিষিদ্ধ। সে কে? আমার প্রশ্ন, কোথা থেকে আসছে সে ক্ষমতায়? আওয়ামী লীগ কখনো পিছনের দরজা দিয়ে বা সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করে নাই। আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে 8 বার ক্ষমতায় গেছে, সেই যুক্তফ্রন্ট অথবা 56 সালে সওয়ার্দী সাহেবের নেতৃত্বে, আর এরপরে যতবার আমরা আসছি, এবং প্রতিবারই কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। সে 1954 সালে, 1970 সাল, 1973 সাল, 1956 সাল, 1996 সাল, 2008, 2014, 2018, 2024, প্রতিবার আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে। ক্ষমতায় কখনো পিছনের দরজা দিয়ে আসেনি, এটা তাদের মনে রাখা উচিত। কাজেই একটা ক্ষমতা দখলকারী ডাকাতের মতো যে ক্ষমতা দখল করেছে, সে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ বললে আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে? ছাত্রলীগ নিষিদ্ধ বললে নিষিদ্ধ হয়ে যাবে? আমরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। কাজে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর যত আদেশ নির্দেশ সবই অবৈধ। এবং যখন বেঁচে আছি, আল্লাহ দিন দেবে। প্রত্যেকটা মাজার শরীফে পর্যন্ত তারা হামলা করেছে, মসজিদ ভেঙে দিয়েছে। বিশ্বাস, আমার বিশ্বাস যে এত অত্যাচার, এত নির্যাতন আর এই দীর্ঘ 2টা বছর ধরে চলছে। মানুষের ধারণা ছিল অনেকে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বোধহয় একটু পরিবর্তন হবে, না পরিবর্তন তো হয়নি, আরো যেন দ্বিগুণ বেড়ে গেছে। আসলে পরিবর্তন হবে কোত্থেকে? সন্ত্রাস, জঙ্গি, এই তো দুর্নীতি, এইগুলি তো বিএনপির কর্মকাণ্ড। জিয়াউর রহমান ক্ষমতায় এসে